আচ্ছা, তাহলে শুরু করছি আমরা সি ডাটা সেকশন থেকে। হ্যাঁ, তো কি বলছে সি ডাটা সেকশনে দেখি আমরা, ইট ইজ পসিবল টু এমবেড আনপার্স ক্যারেক্টার ডাটা anywhere in the document where character data can occur। মানে আনপার্স মানে যে ডাটাগুলো আসলে পার্স করা না। পার্স মানে কি জানি তো নাকি, কনভার্ট করা না, বা আমাদের যেই মুড দরকার সেই মুডে করা না, ওই টাইপের ডাটা নিয়েও আমরা চাইলে কাজ করতে পারি। সো ওই ধরনের ডাটাগুলোকে মানে আনপার্স ক্যারেক্টার ডাটাগুলোকে বলা হচ্ছে সি ডাটা। সো বলছে ইউ ডু দিস বাই প্লেসিং দ্য আনপার্স ক্যারেক্টার ডাটা ইন সি ডাটা সেকশন। বলছে যে ডাটাগুলা এরকম পার্স করা থাকবে না সেগুলোকে আমরা সি ডাটা সেকশনে লিখবো, হুইচ বিগেন উইথ মানে এই স্টাইলে শুরু হবে বলতেছে। যেমন এ দেখেন, অ্যাঙ্গেল ব্র্যাকেট, এক্সক্লেমেটরি সাইন, স্কোয়ার ব্র্যাকেট, দেন সি ডাটা, আবার স্কোয়ার ব্র্যাকেট শুরু হয়েছে। দেখছেন? আমি একটু জুম করে দেখেন এই জায়গাটা, দেখছেন? অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর কি এক্সক্লেমেটরি সাইন, স্কোয়ার ব্র্যাকেট শুরু, দেন সি ডাটা আমরা ক্যাপিটালে লিখলাম, দেন আবার স্কোয়ার ব্র্যাকেট শুরু, তার মধ্যে আমরা যে ডাটাগুলো লিখবো সেগুলোকে লিখলাম, আবার ঠিক এটাকে এভাবে শেষ করব। ওকে, এই যে ডাটাগুলো, এই ডাটাগুলোকে বলা হচ্ছে আনপার্স ডাটা। আনপার্স কেন? কজ দেখেন এখানে ডিক্লেয়ার করে এটার মধ্যেই ভ্যালু দিয়ে দিচ্ছি আমরা, এখানে ডিক্লেয়ার করে এটার মধ্যে ভ্যালু দিয়ে দিচ্ছি। আর গতকালকে আমরা কি করতেছিলাম মনে আছে নিশ্চয়ই? গতকালকে কি করছিলাম? গতকালকে মানে যদি গতকালকে স্টাইলে আমরা এটাকে লিখি বা লিখতে চাইতাম তাহলে আমরা লিখতাম এইভাবে, তাই না? এখানে আমরা লিখতাম তাই না? তারপর পজিশন যেহেতু দুইটা আমরা লিখতাম পজিশন এক্স, এটা পজিশন ওয়াই, এইভাবে লিখে যাইতাম। কিন্তু ওরা বলছে যে আমরা যদি চাই এইভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারি, কিন্তু এইভাবে যদি আমাদেরকে লিখতে হয় তাহলে অবশ্যই সেটা আমাদেরকে লিখতে হবে সি ডাটার ভিতরে। এটাই হচ্ছে মূল শর্ত। ওকে, আচ্ছা, তো বলতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সব ডাটা স্ট্রিংয়ের মধ্যে থাকবে, সব সব। এখানে এই যে এই ভ্যালুগুলো রান করবে, সবটা রান করবে, শুধু আমরা ভ্যালুগুলো নিয়ে কাজ করতে পারবো, এগুলো আমরা দেখতে পারবো না। না 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 না। আচ্ছা, তো ডাটা ইজ ডিসক্রাইব অ্যাজ আনপার্স বিকজ দ্য এক্সএমএল প্রসেসর উইল নট অ্যানালাইজ ইট ইন এনি ওয়ে। মানে এক্সএমএল যে প্রসেসর আছে আমাদের জেপিএক্স যেটা, সরি জেপিএক্স যেটা আছে ওইটা আসলে এই কাজগুলোকে এত সহজে কনভার্ট করতে পারবে না যদি না আমরা সি ডাটা না ইউজ করি, বাট উইল মেক ইট অ্যাভেলেবল টু অ্যান অ্যাপ্লিকেশন। বলছে এটা অ্যাপ্লিকেশনে থাকবে। তো ডাটা উইথিন সি ডাটা সেকশন ক্যান বি এনিথিং অ্যাট অল। ইট ক্যান ইভেন বি আ লাইব্রেরি ডাটা। ইউ ক্যান ইউজ সি ডাটা সেকশন ইনক্লুড মার্কআপ ইন ডকুমেন্ট ডোন্ট, মানে বলতেছে জাস্ট এই কথাটা কি যে আমরা চাইলে এই স্টাইলে করতে পারি। এখানে আরও কিছু কথা বলছে যে এই ডাটাগুলো এভাবে দেখানো হইতেছে। আমরা তারপর এইখানে একটু দেখি। হ্যাঁ হ্যাঁ স্যার, আমাদের আসলে এই যে যেমন রেডিয়াস, আমরা যদি রেডিয়াস চাই তাহলে আমাদেরকে সে দেখাবে 15। যদি আমরা এক্স অ্যাক্সিসের ভ্যালু চাই, ওয়াই অ্যাক্সিসের ভ্যালু চাই, আমাদেরকে শুধু ভ্যালু দেখাবে, এত ডাটা আমাদেরকে দেখাবে না। হ্যাঁ, আচ্ছা, আমি একটু শেয়ার করি আপনাদেরকে এই এই এক্সএমএল ফাইলটা। এখন আমরা আসলে মেনলি যে জায়গাটা নিয়ে কাজ করতেছি এই জায়গাটা আসলে একটা অল্টারনেটিভ পার্ট হচ্ছে, ধরেন আমরা প্রোগ্রামে ছোট একটা প্রোগ্রাম, আমাদের খুব ছোট প্রোগ্রাম এবং কিছু লিমিটেড ডাটা নিয়ে আমরা কাজ করব, এবং আমরা জানি এটার মধ্যে কি ডাটাগুলো থাকবে, এবং ওগুলো নিয়ে ধরেন যোগ বিয়োগ গুণ ভাগ বা ওই ওই সেম জিনিসের যোগ মানে অ্যাড হচ্ছে, ওই সেম জিনিসই বিয়োগ হচ্ছে, এই টাইপের যে কাজগুলো, এই কাজগুলো করার জন্য আমরা যদি ডাটাবেজ ইউজ না করতে চাই আমরা প্রোগ্রাম করতে পারবো। সো ডাটাবেজের জায়গায় আমরা তখন ইউজ করব হচ্ছে এই এক্সএমএল ফাইলকে। তখন যেটা আগে ডাটাবেজের ট্যাবলের ডাটাগুলো স্টোর করতো, এখন সেই ডাটাগুলো স্টোর হবে সব এই এক্সএমএল ফাইলের মধ্যে। বুঝতে পারছেন? কাইন্ড অফ একটা ডাটাবেজের মতো কাজ করবে। ওকে, আমরা সামনে দেখবো, এটা প্র্যাকটিসটা আছে, সামনে দেখবো। তাহলে এবার আমরা দেখি এলিমেন্ট অ্যাট্রিবিউটস। সো ইউ ক্যান পোর্ট এডিশনাল ইনফরমেশন উইথ অ্যান এলিমেন্ট
ইন দ্য ফর্ম অফ অ্যাট্রিবিউটস, যেমন এইভাবে যে এলিমেন্টস অ্যাট্রিবিউট নেম, আমরা অ্যাট্রিবিউটের নেম এখানে দিয়ে দিলাম এবং ওই অ্যাট্রিবিউটের ভিতরে কি ভ্যালু আছে সেই ভ্যালুটাকে আমরা ইউজ করলাম। ইট মিনস এখানে এলিমেন্টস অনেকগুলো হতে পারে। যেমন আমরা বলতেছিলাম গতকালকে আমরা যে স্টুডেন্ট লিখবো এখানে, যেমন এই যেখানে দেখাচ্ছে যেমন কালার রেড 255, গ্রিন 128, ব্লু 64। তার মানে দেখেন কতগুলো এলিমেন্টকে একবার ডিক্লেয়ার করে দিচ্ছি। যেমন যে কালকে আমরা অ্যান্ড্রয়েড একটু দেখছিলাম, মনে আছে কিনা আপনাদের? তো বলছে দিস উড নর্মালি বি রিটেন ইন দ্য শর্টার ফর্ম লাইক দিস। বলছে যদি আমরা শর্টকাট লিখতে চাই তাহলে আমরা এইভাবে লিখবো, এমটি ট্যাগ বানায়। এমটি ট্যাগের কথা মনে আছে তো নাকি, যে এইভাবে আমরা ক্লোজ করে দিব, এন্ডিং ট্যাগ আর থাকবে না, লাগবে না। ক্লিয়ার? আমরা যদি ভিডিও দেখতে চাই আরেকটা নাম লিখবেন, লিখে আরেকটা ভ্যালু দিবেন, আরেকটা নাম লিখে আরেকটা ভ্যালু দিবেন, যত দিবেন তত আসতে থাকবে। হ্যাঁ, আমি বুঝি না, একটু আরেকবার যদি বলতেন। হ্যাঁ, মানে বলতেছে আপনি চাইলে এটাও লিখতে পারেন, আপনি চাইলে এটাও লিখতে পারেন, দুইটাই সেম, একদম সেম কথা। হ্যাঁ, হ্যাঁ, এটা কমা দরকার নেই, না 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 না, এখানে স্পেস মানে আপনার ওইটা পার্ট শেষ। আর এই যে আমরা এই যে চিহ্নগুলো দিয়ে দিচ্ছি না, ডাবল কোট বা স্ট্রিং সাইন যেটা আমরা বলে আসছি এতদিন, এই চিহ্নটা দিয়ে দেওয়া মানে হচ্ছে আপনার ভ্যালু ডিক্লেয়ার করা শেষ। মানে যা লিখবেন এটার মধ্যেই, যদি রচনা লিখতে মনে চায় আপনাকে এটার মধ্যে লিখতে হবে। ডাবল কোট শেষ মানে হচ্ছে এই অ্যাট্রিবিউটের ভ্যালু শেষ, সামনে অ্যাট্রিবিউট আবার চলে যাবেন। ওকে, আচ্ছা। সো এটা কিন্তু কোনো একটা কালারের নাম বাদ দেওয়া আছে, বুঝতে পারছেন তো নাকি? জানেন তো আরজিবি কালার আছে। সো আরজিবি রেড কালার 255, গ্রিন কালার 128 আর ব্লু কালার 64, এটা মিলাইলে কোনো একটা কালার আসবে। আসলে ওই কালারটা এখান থেকে নিচ্ছে। হ্যাঁ, তো বলছে এখানে বলছে দ্য নেম অফ দ্য থ্রি অ্যাট্রিবিউট আর রেড গ্রিন ব্লু হুইচ আইডেন্টিফাই দ্য প্রাইমারি কম্পোনেন্ট অফ দ্য কালার। মানে এটা ব্যাখ্যা করতেছে আর কি, যে কালারগুলো রেঞ্জ 0 থেকে 25 এই রেঞ্জের মধ্যে হবে, 8 বিটের কালার এগুলা। তো বলতেছে যেমন এখানে একটা বলতেছে যে টেক্সট স্টাফ, অ্যান্সার একটা, এক্সাম্পল একটা, সো এক্সপ্লেনেশন একটা। সো এইভাবে চাইলে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, এখানে কিন্তু সিঙ্গেল কোড ব্যবহার করছে। সিঙ্গেল কোড কেন ব্যবহার করছে এটা আমরা এসটিএমএল শিখে আসছিলাম একটু, যে যদি আপনার মনে হয় যে আপনি ডাবল কোডটাকে ভিজিবল করতে চান, শো করতে চান, তাহলে আপনাকে বাইরে থেকে সিঙ্গেল কোড থেকে এটাকে ব্লক করতে হবে। আর যদি কোনো কারণে সিঙ্গেল কোডকে ইউজারের কাছে শো করতে চান, তাহলে ওটাকে আপনি ডাবল কোড দিয়ে ব্লক করবেন। যেমনটা হি সেইড ইট ইজ মাইন, সো ইট ইজ মাইন এই কথাটা আমরা ডাবল কোডেই শো করতে চাই, যার কারণে আমরা পুরো ব্লকটাকে সিঙ্গেল কোড দিয়ে লক করছি। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। তাইলে আপনি এখানে বাইরে ডাবল কোড ইউজ করবেন, এখানে বাইরে ডাবল কোড থাকবে, এখানে বাইরে ডাবল কোড থাকবে। ওকে, আচ্ছা। তো ঠিক এখানে একই রকম কিছু জিনিসপত্র দেখাচ্ছে। যেমন এখানে কি এটা মানে কি অ্যাপোস্ট্রোপিয়াস, মানে সিঙ্গেল, এই যে সিঙ্গেল কোডটা যেটা, সিঙ্গেলটাকে এটা বলা হয় অ্যাপোস্ট্রোপিস। হ্যাঁ, সো আপনি এই কথাটা যেটা লিখছেন না, যে ইট ইজ মাইন, সো এই ইট ইজ মাইনটাকে আসলে এইভাবে লিখছে। যদি আপনি মনে করেন যে ডাবল কোড সিঙ্গেল কোড এত ঝামেলা আমি যেতে চাই না, আমি সরাসরি এই মানে এগুলো ইউজ করব, এই চিহ্নগুলো ইউজ করে আপনি করতে পারবেন। কিন্তু আমরা তো গত ক্লাসে দেখেছি যে চিহ্নগুলো ইউজ করতে হলে আমাদেরকে কিছু কথা লিখতে হবে। সো ওই কথাগুলো লিখলেই স্পেশালি ওই চিহ্নটা আমরা পাবো। এটা দুনিয়ার সব এক্সএমএল এর জন্য, যত এক্সএমএল আপনারা করেন, অ্যান্ড্রয়েড বলেন, জেএনএ করেন, সেই এনেই এটা রুল সেম। ওকে, সো এখানে দেওয়া আছে অ্যাট্রিবিউট ভার্সেস দ্য এলিমেন্ট, মানে দুইটার মধ্যে একটু পার্থক্য দেখানোর চেষ্টা করতেছে আমাদেরকে। যেমন ধরেন এখানে বলতেছে অবভিয়াসলি ইউ কুড ডিফাইন আ সার্কেল উইদাউট ইউজিং অ্যাট্রিবিউট মে লাইক দিস। একটু আগে আমি আপনাদেরকে কিন্তু হাতে এটা দেখিয়েছিলাম, তাই না? যে রেডিয়াসটাকে আমরা এইভাবে লিখতেছি, ওরা পজিশনটাকে আবার একটা চাইল্ড মানে এইভাবে লিখছে। বা আমরা যদি চাইতাম যে পজিশন, মানে এখানে এটার আন্ডারে লিখতে পারতাম নিচে যে এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট এভাবে লিখে দিতে পারতাম। হ্যাঁ, তো বলছে আবার আমরা চাইলে এইভাবে ওটাকে লিখতে পারি। বুঝতে পারছি? সো দেখছেন কত স্টাইলে লেখা যায়। তো বলছে তুমি যে স্টাইলে লিখো, মোটামুটি সবগুলো স্টাইলই এখানে মোটামুটি ঠিকঠাক আছে।
এখানেও তাই একই স্টাইল দেখাচ্ছে আমাদের। সো এখানে একটু বলছে দা নাও দ্য ভ্যালু অফ দ্য রেডিয়াস জাস্ট অ্যাপিয়ার অ্যাজ এ টেক্সট অ্যাজ আ পার্ট অফ দ্য কন্টেন্ট অফ সার্কেল। মানে যদি এইভাবে যদি দেখায় তাহলে বুঝাবে আসলে এদের সবার প্যারেন্টকে সার্কেল, তাই তো নাকি? আর সার্কেলের মধ্যে আবার একটা পার্ট হচ্ছে পজিশন, পজিশনের আবার দুইটা চাইল্ড আছে, তারা হচ্ছে এইটা। সো বলতেছে এইভাবে চাইলে আমরা এটাকে দেখাতে পারি। কিন্তু এখানে মনে একটা ছোট ঝামেলা আছে, 15 কিরকম আলাদা করে দিছে। আচ্ছা দেখি এখানে কি বলছে। তো বলছেন নাও দ্য ভ্যালু ফর দ্য রেডিয়াস জাস্ট অ্যাপিয়ার এজ এ টেক্সট এজ এ পার্ট অফ দ্য কন্টেন্ট সার্কেল। এই যে এখানে 15 লিখে দিছে, তার মানে এটার কোনো ইয়া দেয় নাই, কোনো অ্যাট্রিবিউট কিছুই দেয় নাই। তো বলছে যে এলিমেন্ট অ্যালং উইথ দ্য পজিশন এলিমেন্ট, the disadvantage of this arrangement is that it is not obvious what the text is, মানে এই টেক্সটের কোনো পরিচয় নাই, আসলে এটা বেওয়ারিশ। তো বলছে এই ক্ষেত্রে যদি আমরা এইভাবে যদি লিখি তাহলে এটা আসলে খুব একটা ভালো সিস্টেম না। সো সাম ইনফরমেশন অ্যাবাউট দ্য স্ট্রাকচার হ্যাজ বিন লস্ট। তার মানে এই 15কে আপনি আর কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না, যেহেতু লেখাই হয় নাই তাইলে ওকে ব্যবহারও করতে পারবেন না। এটা দরকার ছিল আপনি রেডিয়াস নামে আর একটা ট্যাগ নিয়ে তার মধ্যে লিখে দিতেন, তাহলে এটা প্রপারলি কাজ করতো। বুঝাইতে পারতেছি কিনা আমি কথাগুলো? ওকে, এবার বলছে ওয়াইড স্পেস অ্যান্ড রিডেবিলিটি। বলছে এই যে আপনি যে কোডটা লিখছেন এখানে, এই যে কোডটা লিখছেন, এই কোডটা দেখতে কত ভালো লাগতেছে, এটার বাপ মা কি খুঁজে পাওয়া যাচ্ছে? মানে কোনটা চাইল্ড, কোনটা তার প্যারেন্ট, বা কার মধ্যে কে নেস্টেড হয়ে আছে, এটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। সো আসলে ওয়াইড স্পেস দিয়ে আসলে বুঝাইতেছে এটাই যে তুমি এটাকে এই যে এরকম করে লিখতে পারতা, চাইলে কই যেন এরকম সুন্দর করে লিখতে পারতা। এটা কি হলো, ওয়াইড স্পেস দিলাম মানে আমরা প্রপার জায়গায় স্পেস ইউজ করতেছি, প্লাস এটাকে এমনভাবে আমরা লিখবো যেন এটাকে খুব সহজে পড়া যায়, রিডেবল যেন হয়। তো ঠিক এই ব্যাখ্যাটাই আমাদেরকে এখানে করতেছে। দেখেন এখানে বলতেছে দিস আইডেন্টিশন শোন দ্য এক্সাম্পল so far have been include just provide you with visual cause to the structure of the data। মানে এই জায়গায় বলতেছে শুধু ভিজুয়াল ব্যাপারটাই আপনাদের সাথে, ভিজুয়াল মানে আমরা দেখতে বা দেখব, ওই দেখার সময় আমাদের এফেক্টটা কী হবে সেটা সম্পর্কে শুধু আলোচনা করতেছে। যেমন বলতেছে it is not required an XML processor will ignore the white space between elements। বলছে এই যে আপনি যে এইভাবে লিখছেন, এটা লিখলে যে ভুল হবে এটা কিন্তু একদমই না, এইটাও কারেক্ট। ক্লিয়ার? আচ্ছা, when you are creating XML in an editor you can use white space generally between elements to present the XML document visually so that is easier to human reader to আন্ডারস্ট্যান্ড। যেটা আমি একটু আগে বলছি যে এটা পড়তে আমাদের অনেক কষ্ট হচ্ছে, মানে এটার চেয়ে অনেক কষ্ট হচ্ছে ওটা পড়তে, তাই না? কারণ এটা খুব সহজে বোঝা যাচ্ছে, আর এখানে আমাকে বুঝতে হলে মোটামুটি ভালোই কষ্ট করতে হবে যে এটা শুরু হয়েছে এখানে, এটা শেষ হয়েছে এখানে, ও তার মানে এটা প্যারেন্ট, তার মানে এটা শুরু হয়েছে এখানে, তার মধ্যে আবার এটা শুরু হয়ে গেছে, তার মানে এটাও একটা প্যারেন্ট, এবং খুঁজতে হবে সে কোথায় শেষ, ও সে এখানে শেষ হয়েছে। কিন্তু আমরা যদি এরকম সুন্দর মানে ইন্ডেন্টেশন ব্যবহার করতাম, এরকম সাজায় গোছায় লিখতাম, তাহলে দেখতে অনেক সুন্দর হইতো। এটাই ওরা বলছে, বাট বলছে এটা নেসেসারি না, না লিখলেও কাজ করবে, কিন্তু আমরা চেষ্টা করবো আসলে এটাকে হিউম্যান রিডেবল স্টাইলে রাখতে, যেন আমরা খুব সহজে এটাকে পড়তে পারি। ওকে, এরা বলছে ডাটা স্ট্রাকচার ইন এক্সএমএল। বলছে ডাটা স্ট্রাকচার কীভাবে থাকতে পারে, যেমন আমি অলরেডি গতকালকে দেখিয়েছি আপনাদের স্টুডেন্ট দিয়ে, এখানে ওরা বুঝিয়েছে অ্যাড্রেস দিয়ে। সো অ্যাড্রেসটা হচ্ছে এখানে প্যারেন্ট, তার মধ্যে চাইল্ড হচ্ছে হাউস নাম্বার, চাইল্ড হচ্ছে স্ট্রিট, তাই চাইল্ড হচ্ছে সিটি, তার মধ্যে হচ্ছে স্টেট, তার মধ্যে হচ্ছে জিপ, এবং এগুলো সবগুলোই হচ্ছে এই চাইল্ডগুলোর ভ্যালু, তাই না? ওকে, যেমন এই যে সার্কেলের ক্ষেত্রে একই অবস্থা, যে সার্কেলটা হচ্ছে প্যারেন্ট, তার মধ্যে দুইটা চাইল্ডের মধ্যে একটা চাইল্ড হচ্ছে রেডিয়াস আর একটা চাইল্ড হচ্ছে পজিশন, পজিশনের আবার দুইটা চাইল্ড আছে, এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট। ওকে স্যাররা বুঝতেছেন তো ব্যাপারগুলো? অলরেডি কিন্তু এগুলো আমরা আলোচনা করে ফেলছি। আচ্ছা, এবার বলছে ডকুমেন্ট টাইপ ডেফিনেশন। তো বলতেছে ইউ হ্যাভ সিন সেভারাল স্মল এক্সাম্পল অফ এক্সএমএল অ্যান্ড each case it was fairly obvious what the content was meant to represent, but where are the rules that ensure such data is
রিপ্রেজেন্টেন্ট কনসিস্টেন্টলি অ্যান্ড, আচ্ছা অনেক বড় কথা বলছে, আমরা সরাসরি এটা চিত্রটাতে চাইলে মানে ভালো হইতো। আচ্ছা এই যে এখানে বলছে, মানে এখানে খুব সহজেই বলছে যে ডকুমেন্ট টাইপ ডেফিনেশন আমাদের লাগবে। ওই যে আমরা গতকালকে পড়ছিলাম না ডি টি ডি, তো বলছে যে একটা, আমরা তো পড়ছিলাম যে একটা একটা এক্সএমএল ফাইলকে যদি আমরা ভ্যালিড করতে চাই, ভ্যালিডেট বা ওয়েল ফর্ম বলতে চাই, তাহলে অবশ্যই এই জিনিসগুলোকে আমরা লিখব। যদিও ম্যান্ডেটরি না, বাট ওয়েল ফর্ম বানানোর জন্য আমরা এটাকে লিখব। তো সেই ডিটিডিটাকে এখানে বলতেছে। তো ডিটিডিটা কেমন হইতে পারে? এই যে স্যার এটা হচ্ছে ডিটিডি, কই জানো, এই যে দেখেন, এই যে ডকুমেন্ট টাইপ কি কি টাইপ অ্যাড্রেস, কারণ আমরা কি এখানে অ্যাড্রেস রিলেটেড জিনিসপত্র লিখতেছি। এখানে লিখছে সিস্টেম এইচটিটিপি, এরকম একটা লাইন লিখে সবার শেষে আবার বলে দিতেছে এটা হচ্ছে অ্যাড্রেস ডক ডট ডিটিডি। তার মানে বলে দিচ্ছে এটা হচ্ছে একটা অ্যাড্রেস টাইপের একটা ডকুমেন্ট। ক্লিয়ার? এটা হলে যেটা হবে যে সচরাচর এগুলো যে কাজে ব্যবহার করা হয়, যেমন ধরেন আপনারা যারা একটু একটু এসিও সম্পর্কে পড়ছেন বা জানেন তো সবাই টুকটাক একটু একটু, যে এসিও করতে হলে কী করতে হয়, বিশেষ কিছু কিওয়ার্ড বা কিছু শব্দ ব্যবহার করতে হয়। আপনার সাইট রিলেটেড কিছু শব্দ, যেই শব্দগুলোকে গুগল রোবট পড়বে, পড়ে আপনার সাইটটাকে সে র্যাঙ্কিং করবে বা ইন্ডেক্সিং করবে। ওকে, তো এইটা দিয়েও আসলে আমরা যেটা করি যে আমাদের প্রোগ্রাম আসলে কিভাবে কোন ফাইলটাকে, মানে ধরেন এক্সএমএল ফাইল আছে আমার কাছে 20টা বা 30টা, এমনকি সে সবগুলো ফাইল ধরে ধরে পড়বে না। এখন যদি আমি তার কাছে এরকম ডিটেল দিয়ে দেই, তখন কিন্তু তার সুবিধা হবে যে না 50টা ফাইল না, আমার ওই এই নামের ডিটিডি যেটা আছে বা এই ফাইলটা যেটা, ওই ফাইলটা হলে আমার কাজ হয়ে যাচ্ছে। তাহলে যেটা হবে আমাদের প্রোগ্রামটা আসলে ফাস্টার হবে, এবং এই জন্যই এই ডিটিডিটা এত বেশি জরুরি। বুঝতে পারছি স্যার? 50টা ফাইল থাকতে পারে না? খুব সহজেই থাকতে পারে স্যার। মানে আমি জাস্ট সিম্পল বললাম আর কি। হ্যাঁ, সো এখানে আবার বলছে ডিফাইনিং আর ডিটিডি, বলছে এটা ডিটিডি ডিফাইন করতে হলে কী কী দিতে হবে। বলছে in looking at the details of how we put a DTD together, I will use example in which DTD is internal subset, but declaration is an external DTD, exactly the same. বলছে আমরা যদি চাই এইভাবেও ডিটিডি লিখতে পারবো। যেমন ডকুমেন্ট টাইপ কি, প্রভার্ব, ওই যে আমরা শুরুতে যেটা পড়ছিলাম, মানে কি প্রবাদ বাক্য। তারপর বলছে এখানে একটা ঠিক এরকম একটা ট্যাগ এলিমেন্ট দিয়ে আমরা আবার বলে দিতে পারি এটা একটা প্রভাব। এখানে লিখছে পিসি ডাটা, মানে এর সামনে আমরা পড়বো এটা সম্পর্কে। সো বলতেছে যদি আমরা চাই এইভাবেও লিখে দিতে পারবো, সমস্যা নাই। এইভাবে লিখে দিলে সে খুঁজে পাবে যে ডকুমেন্টের টাইপ হচ্ছে এটা, আর এটার মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে প্রভাব। তাহলে তখন এই ফাইলটাকে খুঁজে পেতে তার সুবিধা হবে। ওকে, সো এই কথাগুলি বারবার বলতেছে। অথবা বলছে যদি চাও এইভাবে লিখতে পারো, কোনোটাতে কোনো সমস্যা নাই। দাও এক্সএমএল ডকুমেন্ট উড বি, বলছে এইভাবে লিখলে আরও বেশি সুন্দর হবে। ডিফাইন এলিমেন্টস ইন ডিটিডি, বলছে এই ডিটিডির মধ্যে আমরা বিভিন্ন এলিমেন্টস লিখতে পারি, যেমন অ্যাড্রেস। অ্যাড্রেস মধ্যে কী কী আছে, বিল্ডিং আছে, স্ট্রিট আছে, সিটি আছে, স্টেট আছে, জিপ আছে। তার মানে এগুলাকে খুঁজে পেতে, ধরেন আমরা চাইতেছি অ্যাড্রেসের মধ্যে একটা স্ট্রিট অ্যাড্রেস, মানে অ্যাড্রেসের আন্ডারে স্ট্রিটকে খুঁজে পেতে চাচ্ছি, তাহলে সে কী করবে, সে খুঁজে দেখবে কোন ফাইলের মধ্যে এই ধরনের অ্যাট্রিবিউট আছে। তো যেহেতু আমি শুরুতেই বলে দিচ্ছি যে এটা অ্যাড্রেস এবং এটার মধ্যে স্ট্রিট আছে, তাহলে সে কী করবে, এই ফাইলটাকে সবার আগে চেক করবে বা এই ফাইলটা পুরোটাকে পড়ার চেষ্টা করবে। ওকে, আর কই এখানে আর তেমন কিছু দরকার নাই। এখানে একটা স্ট্রাকচার দিছে যে এইভাবে আমরা লিখতে পারি, চাইলে আমরা এইভাবে এটাকে লিখে দিতে পারি, এই পুরো হিস্ট্রি এখানে দিয়ে দিতে পারি আমরা। ওকে, আচ্ছা বল। হ্যাঁ করতে পারবে, এক্সএমএল পারবে না, প্রোগ্রাম করবে। এক্সএমএল তো ওই যে আমি বললাম ইজ কাইন্ড অফ একটা, মানে একটা ডকুমেন্ট। ধরুন মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলে আমরা কি করি, এক্সেলের মধ্যে অনেক ফাইল টাইল থাকে, আমরা চাইলে ওইটাকে এক্সেলের মধ্যে যেহেতু ক্ষমতা আছে যোগ বিয়োগ গুণ ভাগ করার, আমরা করে ফেলতে পারি, কিন্তু ওর মধ্যে সেই ক্ষমতাটা নাই। ও শুধুমাত্র ওই লেখাগুলোকেই ধরে রাখবে। লেখাগুলো বলতে আমি আসলে বোঝাচ্ছি, ওর মধ্যে যা থাকবে সব টেক্সট মোডে থাকবে। দেন আমরা প্রোগ্রামের মধ্যে নিয়ে চেক করব যে এটা একটা নাম্বার, তাহলে নাম্বার হলে এটা ইন্টিজার না ফ্লোট না ডাবল, ওরকম অনুযায়ী আমরা এটাকে কনভার্ট করব, কনভার্ট করে ওটার সাথে ওই অপারেশন কমপ্লিট করে ওই ভ্যালুগুলো আবার পুশ করে দিব। এটা কাইন্ড অফ একটা স্টোরেজ, আর কিচ্ছু না, মানে কাইন্ড অফ একটা স্টোরেজের মতো কাজ করবে। ওকে, মানে এখন মোটেও না, এটা ইউজ করা বহুত ঝামেলার। মানে ধরেন 20-50টা ডাটা হলে সমস্যা নেই, বাট এখানে যদি 50,000 ডাটা হয়ে যায় তখন এটা বিশেষ মানে কি বলবো, অতি মাত্রায় স্লো হয়ে যাবে।
বুঝতে পারছেন তো? কারণ আমরা যে ডাটাবেস থেকে ডাটা নেই, ডাটাবেস থেকে ডাটা নেওয়ার জন্য ডাটাবেসে কিন্তু কিছু মেকানিজম আছে, যেগুলো আমরা ডাটাবেসে পড়ছি না অনেক কিছু। তো ডাটাবেস কি করে, তার তার নিজস্ব মেকানিজম ব্যবহার করে আমাকে ডাটা আগে পেতে সাহায্য করে, কিন্তু ওর মধ্যে সেই মেকানিজমটা নাই। তো যার কারণে এই টোটাল প্রসেসিংটাই আমরা করবো আমাদের প্রোগ্রামিং দিয়ে, মানে কোডিং দিয়ে। তো পুরো প্রসেসটা যদি আমরা কোডিং দিয়ে করি তাহলে এটা বেশি স্লোয়ার হবে। ওকে, সো এই জিনিসগুলো বারবার আমাদেরকে দেখাচ্ছে। আচ্ছা, এখানে কিছু একটা বলছে, একটু দেখি। তো বলতেছে এই অপারেটরটা, মানে এই কি বলে আমরা কোশ্চেন মার্ক যেটা, ফলোয়িং অ্যান এলিমেন্ট ইন্ডিকেট দ্যাট দ্য এলিমেন্ট মে বি omitted or may appear just once. That is just one of the কি বলছে cardinality operator that you use to specify how many times a particular child element can appear as a part of the content. মানে এই যে ডাটাগুলো আছে, এটাকে আমরা চাইলে কোনটাকে বেশিবার দেখাবো, কোনটাকে কমবার দেখাবো। যেমন এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন লিখে দিয়েছে, এটা মানে হচ্ছে যে এটা হয় একবার দেখাবে অথবা নাও দেখালে সমস্যা নাই, মানে কাইন্ড অফ অপশনাল। কিন্তু এই ডাটাগুলো বলতেছে যে এই ডাটাগুলোকে অবশ্যই দেখাইতে হবে। যেটা আবার জিপ কোড বলছে এটা না দেখালেও খুব একটা সমস্যা নেই, অথবা একবার দেখাইতে হবে। এই জন্য এখানে আমাদের প্রশ্ন এই প্লাস সরি কোশ্চেন মার্ক দিছে। সো এখানে কিছু চিহ্ন দিছে যে কোন চিহ্নর কি কাজ। যেমন বলছে এই অপারেটরের কাজ কি, বলছে দিস অপারেটর ইন্ডিকেট দ্যাট দেয়ার ক্যান বি ওয়ান অর মোর অকারেন্স অফ ইটস অপারেন্ট। ইন আদার ওয়ার্ড, দেয়ার মাস্ট বি অ্যাট লিস্ট ওয়ান অকার্ড বাট দেয়ার মে বি মোর। মানে অ্যাটলিস্ট একবার দেখাইতে হবে বা অনেকবার দেখাইবে, মানে অনেকবার দেখাতে হবে। এখানে লেখা আছে অ্যাস্ট্রিক সাইন, বলছে দিস অপারেটর ইন্ডিকেট দেয়ার ক্যান বি জিরো অর মোর অকারেন্স অফ ইটস অপারেন্ট। ইন আদার ওয়ার্ডস, দেয়ার ক্যান বি নান, মানে নাও হইতে পারে আবার হইলে অনেক হবে। এই কথাটা মানে হচ্ছে এটা। আর প্রশ্নবোধক আমরা দেখলামই যে অপারেটর একবার অর নট অল, মানে জাস্ট একবার হবে, সব সময় না। এটা মানে হচ্ছে দিস অপারেটর ইন্ডিকেট দ্যাট দেয়ার ক্যান বি অ্যান অকারেন্স অফ ইদার ইট লেফট অপারেন্ট অর ইটস রাইট অপারেন্ট বাট নট বোথ। মানে হয় এইটা নয় এইটা। এটা মানে কি আমরা জানি না, এটা মানে একটা অরের মতো কাজ করতেছে। সো এখানেও তাই, মানে বলতেছে হয় এইটা নাহলে ওইটা, যে কোনো একটা কাজ করবে, দুইটা একসাথে কাজ করবে না। এই হচ্ছে এগুলোর ব্যাখ্যা এখানে দিয়ে দিচ্ছে। আর কি আছে দেখি আমরা আমরা মানে আমাদের বেসিক টপিক টুকটাক ডান, যেহেতু পড়ছি। বলছে ডিফাইনিং প্যারামিটার এন্টিটিস। কি এটা? You will often need to repeat a block of information in different places in DTD. A parameter entity identifies a block of parse text by a name that you can use to insert a text various places within DTD. যেমন আমি খুব সহজে যদি বোঝাই, স্যাম্পল কই, স্যাম্পল নাই এখানে। এখানে স্যাম্পল দেয় না। এই যে গতকালকে আমরা বলেছিলাম একটা, যে আমরা যে লিখেছিলাম কি যেন বলে, ওই যে স্টুডেন্ট লিখেছিলাম, তারপর স্টুডেন্টের নেম টেম এগুলো দিয়েছিলাম। এই যে এই টাইপের জিনিসগুলোকে বলতেছে যে আমরা চাইলে একই জিনিসকে বারবার এখানে লিখতে পারবো। যেমন স্টুডেন্ট তো একজন না, 10 জন 20 জন 150 জন, তাহলে একই জিনিস বারবার লিখতে হবে না আমাদের। তো বলছে আমরা চাইলে এটাকে লিখতে পারবো স্টাইলে, মানে ওই কথাটাই এখানে বলছে। তো বলছে এটা কি বলছে ডিফাইন এলিমেন্ট অ্যাট্রিবিউট, এটা কি মিন করতেছে এইভাবে। এই যেমন এখানে বলতেছে অপশন, মানে এখানে আমরা চাইলে কি দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, সো না বারবার কল করা যাবে না, বারবার ডাটা, যেমন ধর নাজমুলের ডাটা দিলাম, ওই এক স্ট্রাকচারে আবার আমি রবিউলের ডাটা দিব, এরকম করে আপনাদের 14 জনের ডাটা দিব আমি। তো একই স্ট্রাকচার না, হ্যাঁ। তো একটা স্ট্রাকচার বানাবো, সেটার মধ্যে আমরা এরকম যে প্যারামিটার মধ্যে ভ্যালু দিতে পারবো, এই স্টাইলটার কথা এখানে বলতেছে। এই যে প্যারামিটার এন্টিটিস আর কি, হ্যাঁ, এটা দিয়ে সেটা মিন করতেছে। আচ্ছা, আমরা একটু ভিতরে চলে যাই, দেখি আর কি আছে এখানে। এখানে একটা ব্যাপার আছে, সেটার নাম হচ্ছে এক্সএমএল নেম স্পেস। সো একটা বলছে হোয়াইট স্পেস, আবার একটা নতুন শব্দ পাইলাম কি নেম স্পেস। সো মানে কি এটার? তো খুব সিম্পলি যদি আমি বলি যে নেম স্পেস দিয়ে আমরা সচরাচর বিভিন্ন লাইব্রেরিকে এক্সএমএল এর মধ্যে পুশ করি। সেটা কেমন?
সেটার বাস্তবিক উদাহরণ আমি দেখাচ্ছি আপনাদের। নিয়ে আসছিলাম, বলছি এক্সএমএল কি, নেম স্পেস শেখাবো আপনাদেরকে। সো স্যার এই যে দেখেন লিখা আছে কি XML এই NS মানে হচ্ছে নেম স্পেস। তো এটার মধ্যে কি আছে দেখেন, এই যে পার্টটা কাইন্ড অফ একটা ভ্যারিয়েবল। এটা লিখা আছে কি অ্যান্ড্রয়েড। এখানে যদি আপনি আপনার নাম লিখেন, আমার নাম লিখি, চলা কাজ করবে। ওকে, জাস্ট কি একটা ভ্যারিয়েবলের মতো। দেন আমরা এখানে একটা লিঙ্ক ব্যবহার করতেছি, এই লিঙ্ক ব্যবহার করা মানে হচ্ছে একটা লাইব্রেরিকে আমরা XML এর মধ্যে পুশ করতেছি। ওকে, আবার এই যে দেখুন আরেকটা XML NS অ্যাপ, এই একটা আরেকটা লিঙ্ক, টুলস আরেকটা লিঙ্ক, খেয়াল করছেন? সো এগুলো আমরা কোথায় ব্যবহার করছি? এবার এই যে দেখেন, এই যে আমরা লিখছি না অ্যান্ড্রয়েড কোলন। সো এই অ্যান্ড্রয়েড মানে কি জানেন? এই অ্যান্ড্রয়েড মানে আসলে আমরা এই লাইব্রেরিটাকে ব্যবহার করতেছি। তার মানে এই লাইব্রেরির মধ্যে আইডি, লেআউট, প্যাডিং, তারপরে যে ক্লিপ টু প্যাডিং, ক্লিপ টু চিলড্রেন, এই জিনিসগুলো এগুলো সব এইখানে লেখা আছে। কিভাবে কি কাজ করবে না করবে এগুলো সব বলা আছে। তো বলছে যে যদি আমরা XML এর মধ্যে এরকম নেম স্পেস ডিক্লেয়ার করতে চাই, তাহলে অবশ্যই আমাদের লিখতে হবে XML NS, তারপর একটা ভ্যারিয়েবল, তার মধ্যে ইকুয়াল সাইন দিয়ে ডাবল কোটের মধ্যে একটা লিঙ্ক। ঠিক আমাদের বইও তাই আছে দেখেন। যেমন দেখেন লিখতে হবে, এখানে ডাইরেক্ট ওরা লিখছে স্কেচ, এই যে লিখছে এই যে XML NS একটা ভ্যারিয়েবল, তারপর একটা লিঙ্ক। পাইছেন তো যেটা বলছি সেটা? সো বলছে ঠিক আমরা চাইলে এইভাবে লিখতে পারি। ওকে, যদি ওরকম লিঙ্ক থাকে তো। দরকার নাই XML স্কিমাস, এই জিনিসটা একটু দেখতে পারেন, জাস্ট দেখবেন আপনারা, আপনাদের বইতে একটু চেক করেন বা এখানেও দেখতে পারেন। সো এতক্ষণ তো আমরা দেখলাম যে কীভাবে ডিক্লেয়ার করতে হয়, কী করতে না করতে হয়। এবার আমরা জানবো যে এটা প্রোগ্রামের সাথে কীভাবে ব্যবহার করতে হয়। হ্যাঁ, সেই জন্য বলছে যে প্রোগ্রামিং উইথ XML ডকুমেন্ট। হ্যাঁ, আচ্ছা একটা কাজ করে দাঁড়ান,